নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন জীববিজ্ঞান ক্লাসে সাইটিসের পক্ষ থেকে তোমাদের আমার আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা মাইক্রোস্পোরোজেনেসিস তথা পুংগেমেটোফাইটের উৎপত্তি, মেগাস্পোরোজেনেসিস স্ত্রী গেমেটোফাইটের উৎপত্তি ও নিষেক সম্পর্কে আলোচনা করব। পুংগেমেটোফাইটের উৎপত্তি বা মাইক্রোস্পোরোজেনেসিস। পরাগরেণু পুংগেমেটোফাইটের প্রথম কোষ। এই পরাগরেণুটাই যে পরাগরেণু পুংগেমেটোফাইটের প্রথম কোষ হবে। পরাগ মাতৃকোষটি 2n সংখ্যক। এই যে পরাগ মাতৃকোষ, এই যে পরাগধানীতে অ্যান্থার বা পরাগরেণু থাকে, এই মাতৃকোষগুলি প্রকৃতপক্ষে 2n সংখ্যক অর্থাৎ ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে। আমরা জানি জনন কোষে বা পুংজনন কোষে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে, কিন্তু এখানে তোমার ওই মাতৃকোষে মাইক্রোস্পোরোজেনেসিসের পূর্বে অর্থাৎ এই পরাগ মাতৃকোষের ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম আছে। এখন এখানে মিওসিস সেল ডিভিশন হওয়ার পর এই কোষটি 4 ভাগে বিভক্ত হয়ে যাবে। এই যে বলছে মিওসিস বিভাজনের মাধ্যমে 4টি পরাগ কোষ সৃষ্টি করে। এই যে এখান থেকে এখানে মিওসিস সেল ডিভিশন অর্থাৎ মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় 4টি অপত্য কোষ তৈরি হয় এবং প্রত্যেকটি কোষই কিন্তু হ্যাপ্লয়েড সংখ্যক অর্থাৎ এক প্রস্থ ক্রোমোজোম ধারণ করে। তার মানে এই পরাগরেণু এখন হলো কি এক প্রস্থ ক্রোমোজোম বিশিষ্ট একটি কোষ। এর আগে এই পরাগ মাতৃকোষটি 2 প্রস্থ ক্রোমোজোম বিশিষ্ট ছিল। মিওসিস সেল ডিভিশন প্রক্রিয়ায় উহা এক প্রস্থ ক্রোমোজোম বিশিষ্ট হয়েছে। পূর্ণতা প্রাপ্তির পর পরাগথলিতে থাকা অবস্থায় পরাগরেণুর অঙ্কুরোদ্গম হয়। পরাগরেণুর অঙ্কুরোদ্গম কি? এই যে পরাগরেণুটা, এই পরাগরেণুর মধ্যে এই যে নালিকা তৈরি হয়, এই নালিকা তৈরির প্রক্রিয়াটাই হলো অঙ্কুরোদ্গম। অর্থাৎ নালিকা তৈরি হওয়ার সময় কিন্তু পুংজনন কোষগুলো তোমার ম্যাচুরিটি আসে বা পরিপূর্ণতা আসে। এই প্রক্রিয়াটাই হলো তোমার কি পরাগরেণুর অঙ্কুরোদ্গম। এটা এই পরাগথলিতে থাকা অবস্থায়ও হতে পারে অথবা গর্ভমণ্ডে পড়ার পরেও হতে পারে। পরাগরেণুর নিউক্লিয়াস বা কেন্দ্রিকাটি মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়। এই যে পরাগরেণুর নিউক্লিয়াস আছে, সেই নিউক্লিয়াসটা এখানে দেখা নেই, যে তোমরা ধরে নাও এরকম একটা নিউক্লিয়াস থাকবে। এই নিউক্লিয়াসটি মাইটোসিস সেল ডিভিশনে 2 ভাগে ভাগ হবে। অসম আকৃতির নিউক্লিয়াস তৈরি করবে, একটা ছোট এবং একটা বড়। এই যে দেখো অসম আকৃতির 2টি কোষ। এ বিভাজনে একটি বড় কোষ এবং একটি ক্ষুদ্র কোষ সৃষ্টি হয়। বড় কোষটিকে নালীকোষ বা টিউব সেল এবং ছোট কোষটিকে জেনারেটিভ কোষ বা জনন নিউক্লিয়াস বলা হয়। এইটাকে এই যে ছোট উপরে দেখতেছ, এটাকে জনন নিউক্লিয়াস বা জেনারেটিভ সেল, আর এই যে বড় যেটা এটাকে বলা হয় টিউব সেল, অর্থাৎ টিউব গঠন করবে, যে ফুলেন টিউব গঠন করবে। এরপরে এই নালিকা টিউবটি এই যে পরাগরেণুর বাইরের দিকে যে আবরণ আছে এরকম ছিদ্র থাকে, এটাকে জনন ছিদ্র বলা হয়। এই জনন ছিদ্র দিয়ে নালিকা টিউবটি অগ্রভাগে আসা শুরু করে, অর্থাৎ টিউব তৈরি হয় বা নালিকা তৈরি হয় এবং এই পিছনে জনন নিউক্লিয়াসটি আসতে থাকে। নালীকোষ বড় হয়ে পরাগনালী এবং জেনারেটিভ কোষটি বিভাজিত হয়ে 2টি পুংজনন কোষ উৎপন্ন করে। অর্থাৎ নালীকোষটি বড় হবে, ওই ছিদ্র দিয়ে বের হয়ে আসতে থাকবে, অনেক দূর লম্বা হবে এবং তার অগ্রভাগে নালীকোষ থাকবে এবং পিছনে এই জনন নিউক্লিয়াস আসবে এবং একটা পর্যায়ে এই জনন নিউক্লিয়াস 2টি আবার মাইটোসিস সেল ডিভিশনে 2টি পুংগেমেট উৎপন্ন করবে। অর্থাৎ বলছে কি 2টি পুংজনন কোষ উৎপন্ন করে। জেনারেটিভ কোষের এ বিভাজন পরাগরেণুতে অথবা পরাগনালীতে সংঘটিত হয়। এই বিভাজনটা পরাগরেণুর ভিতরেও হতে পারে অথবা অর্থাৎ এর ভিতরেও এখানেও হতে পারতো বা এখানেও হতে পারে অথবা এই নালীতে তো আমরা দেখলামই, এই নালীতেও হতে পারে।
আসলে আমরা দেখব স্ত্রী জনন কোষ কিভাবে সৃষ্টি হয়। স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি বা মেগাস্পোরোজেনেসিস ভ্রূণ পোষক কলায় ডিম্বক রন্ধ্রের কাছাকাছি একটি কোষ আকারে সামান্য বড় হয়। এই লাইনটা হলো কি, এই যে অসংখ্য টিস্যু দেখতেছ এর ভিতরে, এইগুলি হলো ভ্রূণ পোষক কলা। এর ভিতরে একটি কোষ আকারে অন্যান্য কোষ অপেক্ষা সামান্য একটু বড় হবে, তাই বলছে। এর প্রোটোপ্লাজম ঘন। প্রোটোপ্লাজম আমরা জানি সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস সহ একে বলা হয় প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজমটা খুবই ঘন এবং নিউক্লিয়াসটি তুলনামূলকভাবে বড় হবে। এ কোষটি বিয়োজন বিভাজনের মাধ্যমে 4টি হ্যাপ্লয়েড কোষ সৃষ্টি করে। বিয়োজন বিভাজন মানেই হলো মিওসিস সেল ডিভিশন বা মিওসিস কোষ বিভাজন। এই মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে 4টি হ্যাপ্লয়েড কোষ সৃষ্টি করে। এই যে দেখো 4টি হ্যাপ্লয়েড কোষ, 1 2 3 4 হ্যাপ্লয়েড কোষ সৃষ্টি করে। সর্বনিম্ন কোষটি ছাড়া, এই যে নিচের এই কোষটি ছাড়া বাকি যে অপর যে 3টি কোষগুলো আছে, 3টি কোষ বিনষ্ট হয়ে যায়। সর্বনিম্ন এই বড় কোষটি বৃদ্ধি পেয়ে ক্রমশ ভ্রূণথলিতে পরিণত হয়। যে বৃদ্ধি হয়ে দেখো যে ভ্রূণথলিতে পরিণত হয়েছে, ভ্রূণথলি বড়। এই কোষটির নিউক্লিয়াস হ্যাপ্লয়েড, অর্থাৎ এটা তো হ্যাপ্লয়েড অবশ্যই হবে। তার কারণ হলো মিওসিস সেল ডিভিশনে একটা কোষ থেকে 4টা কোষ তৈরি হয়, তারা তো প্রত্যেকেই হ্যাপ্লয়েড কোষ থাকে, তাহলে এটা অবশ্যই হ্যাপ্লয়েড। এই নিউক্লিয়াসটি বিভক্ত হয়ে 2টি নিউক্লিয়াসে পরিণত হয়, অর্থাৎ মাইটোসিস সেল ডিভিশন প্রক্রিয়ায় এইটা আবার 2টো কোষে পরিণত হবে এবং পরিণত হয়ে এই ভ্রূণথলির 2 মেরুর দিকে অবস্থান নেয়। মেরুতে বলছে এই নিউক্লিয়াস 2টি ভ্রূণথলির 2 মেরুতে অবস্থান নেয়, একটা উত্তর মেরু, একটা দক্ষিণ মেরুতে। এবার এই 2টি নিউক্লিয়াসের প্রতিটি পরপর 2বার বিভক্ত হয়ে 4টি করে নিউক্লিয়াস সৃষ্টি করে। দেখো এটা এখানে বিভক্ত হলো, মানে পরপর এখানে 4টা এবং এখানে 4টা, মোট 8টি নিউক্লিয়াস তৈরি হলো। এই যে 8টি নিউক্লিয়াস। এর পরবর্তী ধাপে 2 মেরুতে, মানে এই মেরু আর এই মেরুতে থেকে একটি করে নিউক্লিয়াস ভ্রূণথলির কেন্দ্রস্থলে এসে পরস্পরের সাথে মিলিত হয়ে ডিপ্লয়েড গৌণ নিউক্লিয়াস সৃষ্টি করে। তাহলে এখান থেকে একটা, এই যে দিকে এখানে আসলো, এখান থেকে একটা এখানে গেল, তাহলে এটা হলো ডিপ্লয়েড। মাঝখানে যে দেখতেছি আমরা, এই যে ডিপ্লয়েড গৌণ নিউক্লিয়াস সৃষ্টি হয়। 2 মেরুর নিউক্লিয়াসগুলো সামান্য সাইটোপ্লাজম সহকারে কোষ সৃষ্টি করে। এই নিউক্লিয়াস, অর্থাৎ এই তিনটা কিছু সাইটোপ্লাজম নিয়ে এরকম কোষ সৃষ্টি করে। ডিম্বক রন্ধ্রের দিকে, মানে ডিম্বক রন্ধ্র বা ডিম্বক রন্ধ্রের দিকে কোষ 3টিকে গর্ভযন্ত্র বা এগ অ্যাপারাটাস বলা হয়। এই অংশটাকে বলা হয় গর্ভযন্ত্র বা এগ অ্যাপারাটাস। এর মাঝের কোষটি বড়, এই যে 2টার মাঝখানে যেটা আছে এটা হলো মাঝের কোষ, একে ডিম্বাণু বা এগ বলা হয় এবং অন্য কোষকে সহকারী কোষ বলা হয়। এই যে 2 পাশে দেখতেছো দুটা, এই 2টা হলো কি সহকারী কোষ। গর্ভযন্ত্রের বিপরীত দিকে মোট 3টি কোষ আছে, ঠিক এইটার উল্টা এই প্রান্তে 3টা কোষ আছে। এদেরকে প্রতিপাদ কোষ বা অ্যান্টিপোডাল সেল বলে। প্রতিপাদ মানেই হলো বিপরীত। এভাবেই ভ্রূণথলির গঠন প্রক্রিয়া শেষ হয়। তাইলে আমরা দেখলাম কিভাবে ভ্রূণথলি বা স্ত্রী জনন কোষ সৃষ্টি হইল। আমরা দেখলাম পুংজনন কোষ সৃষ্টি, এবার দেখলাম স্ত্রী জনন কোষ সৃষ্টি। এবার আসো দেখি নিষেক প্রক্রিয়াটা কি। অর্থাৎ একদিকে পুংজনন কোষ সৃষ্টি হচ্ছে, আরেকদিকে স্ত্রী জনন কোষ সৃষ্টি হচ্ছে। এখন পুংজনন ও স্ত্রী জনন কোষ দুটোই ম্যাচিওর এবং দুটোই রেডি হওয়ার পর এখন দুটো মিলিত হবে, অর্থাৎ পুংজনন কোষ এবং স্ত্রী জনন কোষের মিলনের ফলে যা ঘটে তাকেই বলা হয় নিষেক। তাহলে এখানে আমরা এটা দেখব স্পষ্টভাবে। পরাগায়নের ফলে, পরাগায়ন হলো কি, পরাগধানী থেকে পরাগরেণু ফুলের এই যে গর্ভমুণ্ডে যখন আপতিত হয় তখন তাকে পরাগায়ন বলে। এই পরাগায়নের ফলে পরিণত পরাগরেণু, এই যে পরিণত পরাগরেণুগুলো ওই যে আমরা পূর্বে পড়লাম, সেই পরিণত পরাগরেণুগুলো গর্ভপত্রের গর্ভমুণ্ডে পতিত হয়। গর্ভপত্র কি
পুরো স্ত্রীস্তবকটাকেই বলা হয় গর্ভপত্র, ইংরেজিতে বলা হয় কার্পেল। এই গর্ভপত্রের এই যে অংশটুকুর মধ্যে প্রথম পরে এটা হলো গর্ভমণ্ড, এই গর্ভমণ্ডে পতিত হয়। এরপর পরাগনালিকা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে গর্ভদণ্ডে ভেদ করে, ওই যে পরাগদণ্ড তৈরি হয়েছিল যে সেইটা এই গর্ভমণ্ডের মধ্যে এখান থেকে বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে, লম্বা হতে থাকে। বৃদ্ধিপ্রাপ্ত হয়ে গর্ভদণ্ড ভেদ করে কিছু তরল পদার্থ শোষণ করে স্ফীত হয়ে ওঠে, অর্থাৎ তরল পদার্থ শোষণ করে একটু মোটা হয়ে যায়, ফুলে দেয়। এক সময়ে স্ফীত অগ্রভাগটি ফেটে পুংজননকোষ দুটি ভ্রূণথলিতে মুক্ত হয়। অর্থাৎ আমি এখানে বুঝাচ্ছি তোমাদের, এখানে পরাগরেণুটা পড়লো, পরাগরেণু পড়ার পর এই যে এরকম দেখতেছ যে পুলেন টিউব পুংদণ্ড তৈরি হলে এই পুংদণ্ডগুলো এইখান থেকে প্রয়োজনীয় রস শোষণ করে স্ফীত মোটা হয়। তারপরে ওহারা কি ঠিক এই যে গর্ভাশয় যে আছে, গর্ভাশয়ের ডিম্বক, এই পুরোটাকে বলা হয় ডিম্বক, এই গর্ভাশয়ের এই ডিম্বকের দিকে অগ্রসর হতে থাকে। অগ্রসর হতে 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 আস্তে আস্তে ঠিক এই পর্যায়ে আসার পরে তোমার এই যে ডিম্বক রন্ধ্রটা আছে, এই ডিম্বক রন্ধ্রের এখানে আসার পরে এর প্রান্তভাগ অর্থাৎ অগ্রভাগ ফেটে গিয়ে ওই দুটি পুংজননকোষ আছে, একটা এই যে একটা আর একটা, এই দুটি পুংজননকোষ উন্মুক্ত হয়ে একটি পুংজননকোষ এই যে ডিম্বাণু অর্থাৎ ভ্রূণথলির এই যে যেটা থাকে এটা হলো ডিম্বাণু, এই ডিম্বাণুর সাথে নিষিক্ত হয়। আরেকটি এই যে গৌণ নিউক্লিয়াস আছে, গৌণ নিউক্লিয়াসের সাথে নিষিক্ত হয়। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে দুইটা নিষেক ঘটতেছে। গৌণ নিউক্লিয়াসটা মূলত শস্যকলাতে পরিণত হয়, এন্ডোস্পার্ম বা শস্যকলা। আর ডিম্বাণুটা নিষিক্ত হওয়ার পর জাইগোট তৈরি করে, ডিম্বাণুর সাথে একটি মিলিত হয়ে জাইগোট তৈরি করে অপর পুংজননকোষটি গৌণ নিউক্লিয়াসের সাথে মিলিত হয়ে ট্রিপ্লয়েড শস্যকোষ সৃষ্টি করে। ট্রিপ্লয়েড মানে কি, তিনটা নিউক্লিয়াস থাকলে তাকে ট্রিপ্লয়েড, দুইটা থাকলে ডিপ্লয়েড। তাহলে গৌণ নিউক্লিয়াসটি অবশ্যই তিনটা নিউক্লিয়াস ধারণ করে, এই জন্য একে বলা হয় ট্রিপ্লয়েড কোষ বা একে শস্যকোষও বলা হয়, ইংরেজিতে এন্ডোস্পার্ম বলে। প্রায় একই সময়ে দুটি পুংজননকোষের একটি ডিম্বাণু এবং অপর একটি গৌণ নিউক্লিয়াস মিলিত হয়, তাই না? একটা হলো কি দুটি পুংজননকোষ একটা ডিম্বাণুর সাথে আর একটা গৌণ নিউক্লিয়াসের সাথে মিলিত হলো, তাহলে একই সময়ে দুইটা নিষেক ঘটলো। এই ঘটনাকে দ্বিনিষেক বা ডাবল ফার্টিলাইজেশন বলা হয়। তো এখানে আশা করি তোমরা সবাই পুংজননকোষ সৃষ্টি এবং স্ত্রীজননকোষ সৃষ্টি, সেই সাথে পুংজনন ও স্ত্রীজননকোষের যে মিলন প্রক্রিয়া সেটা অর্থাৎ নিষেক প্রক্রিয়া সেটা আমরা জানলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তারপরে যদি তোমাদের কোনো সমস্যা থেকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। তো যাই হোক, আজ এই পর্যন্তই। পরবর্তীতে তোমাদের সাথে দেখি আরও একটি নতুন ভিডিও নিয়ে দেখা হবে। সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফিজ।